শুরু করছি। গতকালকে আমরা শেষে এই জায়গাটায় ছিলাম, তাই না? একটা রিলেশন ডেভেলপ করা হচ্ছিল, তো এই রিলেশনটা ওরা ডাইরেক্ট লিখছে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এটা ব্যাখ্যা দরকার। তো এটা তো বুঝতে পারতেছো, কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের জন্য দুটো আলাদা ম্যাটেরিয়াল যুক্ত করা হয়েছে। তো যদি আমরা দুইটা ম্যাটেরিয়ালেরই দুইটা ফেজ চিন্তা করতে পারি, একটা হচ্ছে তার ইন্ট্রিনসিক ফেজ আর একটা হচ্ছে এক্সট্রিনসিক ফেজ। তো যখন তারা ইন্ট্রিনসিক ফেজে থাকে তখন কি হয়, ফার্মি লেভেলটা মাঝখানে থাকে। আর যখন তারা এক্সট্রিনসিক ফেজে যায় তখন সেটা চেঞ্জ হয়, তাই না? এক্সট্রিনসিক ফেজে থাকলে তখন তারা ফার্মি লেভেলটা অন্য জায়গায় শিফট হয়, উপরে যাবে অথবা নিচে যাবে। আর ইন্ট্রিনসিক ফেজের ইলেকট্রনের কনসেন্ট্রেশনকে আমরা এনআই বলি, আর হোলের কনসেন্ট্রেশনকে পিআই বলি, কিন্তু এই দুজন ইন্ট্রিনসিকে সমান থাকে, কাজে এনআই আর পিআই কে সমান ধরা হয়। এখন ম্যাটেরিয়াল ওয়ান এর জন্য ইন্ট্রিনসিকের কনসেন্ট্রেশনটাকে বলা হয়েছে N10, ইকুইলিব্রিয়াম ইলেকট্রন কনসেন্ট্রেশন ইন দা ওয়াইড অ্যান্ড ন্যারো ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টরস। ঠিক আছে, আচ্ছা সরি আমি ভুল বললাম, এটা ভুল বলছি, ইন্ট্রিনসিকটা বলে নাই, বলছে N0 ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, না ইন্ট্রিনসিকই বলছে, ঠিক আছে সরি, লাস্টে পরের লাইন ইন্ট্রিনসিক বলা হয়েছে। তার মানে ইন্ট্রিনসিকের কনসেন্ট্রেশন যে এনআই, এটা ম্যাটেরিয়াল ওয়ান এর জন্য এনআইটাকে বলছে N10, ম্যাটেরিয়াল টুর জন্য বলছে N20। আরেকটা জিনিস তুমি জানো যে তারা যদি এক্সট্রিনসিক হয় তখন কনসেন্ট্রেশনের এক্সপ্রেশনে N0 P0 দুটো আলাদা হয়। তো N0 এর যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনের মধ্যে এরকম একটা টার্ম থাকে এনসি, তারপর থাকে ই টু দি পাওয়ার মাইনাস ইসি মাইনাস ইএফ বাই কেটি, এ ধরনের একটা জিনিস থাকে। ঠিক আছে, যেখানে এনসির মধ্যে কি থাকে, এনসির মধ্যে থাকে তোমার 2 থাকে, টোয়াইস পাই থাকে, যেহেতু এটা এন কাজে এম এন ইলেকট্রনের ইফেক্টিভ ম্যাস এটা থাকে, তারপর নিচে থাকে এইচ স্কোয়ার, উপরে যায় 3/পাই ইত্যাদি অংশ থাকে। তো এই এনসিটা ম্যাটেরিয়াল ওয়ান এর জন্য ওরা ধরছে NC1, আর ম্যাটেরিয়াল টুর জন্য ধরছে NC2। তারপর বলতেছে যে এই তাদের মধ্যেকার পটেনশিয়ালটা হচ্ছে VBI, the difference in the work functions can be found, difference in work function মানে এটা বলছে φ1 এবং φ2। আর ওয়ার্ক ফাংশনটা কি, ফার্মি লেভেল থেকে ভ্যাকুয়াম পর্যন্ত ইলেকট্রনকে নিতে যে এনার্জি লাগে, তাহলে সেই এনার্জিটা ম্যাটেরিয়াল ওয়ান এর জন্য φ1, ম্যাটেরিয়াল টুর জন্য φ2। তাহলে এই দুইটার মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হচ্ছে ভিবিআই, এবং ভিবিআই এর ভ্যালুটা বলতেছে ডেল ইসি বাই কিউ। ডেল ইসিটা হচ্ছে ম্যাটেরিয়াল ওয়ান এর যে কন্ডাকশন ব্যান্ড, ম্যাটেরিয়াল টুর যে কন্ডাকশন ব্যান্ড, যদি একজন ইসি1 হয় আর একজন ইসি2 হয়, তাদের মধ্যবর্তী যে গ্যাপটা, সেটাকে বলা হয় ডিসকন্টিনিউটি অথবা অফসেট ইত্যাদি। তো এটা হচ্ছে ইসির অফসেট, কাজে কন্ডাকশন ব্যান্ডের অফসেট, কাজে এটা ইসির অফসেট হিসেবে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে ইসির অফসেটটা এই দুইটার মানে দুইটার মধ্যে যে ওয়ার্ক ফাংশনের ডিফারেন্স, সেটা ডিপেন্ড করবে ইসির গ্যাপটার উপরেও, প্লাস এই দুজনকে যে লাগানো হয়ে গেল, দুটাকে তোমরা লাগালা, যুক্ত করলে তাদের মধ্যে বাইরে থেকে ভোল্টেজ না দেওয়ার পরেও ইকুইলিব্রিয়াম কেসে ভোল্টেজ ছাড়াই দেখা যায় একটা পটেনশিয়াল গ্যাপ তৈরি হয়। এই যে এখানে যদি আমরা বলি এই জায়গা থেকে এই জায়গার মধ্যে একটা গ্যাপ তৈরি হয়, এই গ্যাপটা থাকে কিসের জন্য, এটা থাকে তোমার তাদের এই এখানে একটা কি বলে যুক্ত করার পরে এদিকে যদি মানে ম্যাটেরিয়ালের পি বেশি থাকে, এদিকে এন কম থাকে, তাহলে যে হোল শিফট করে, ইলেকট্রন শিফট করে, ডিফিউজ করে, তার ফলে এখানে একটা স্পেস চার্জ রিজন তৈরি হয়। তো এই কারণে দেখা যায় এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এই যে এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় মানে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট তৈরি হবে, পটেনশিয়াল গ্রেডিয়েন্ট তৈরি হবে যে জায়গায়, সে জায়গায় তার একটা গ্যাপ থাকবে, সেই গ্যাপটা কে বলা হয় V0, দ্যাট ইজ ইয়ার কন্টাক্ট পটেনশিয়াল। তো সেই কন্টাক্ট পটেনশিয়ালটাও এখানে ইনফ্লুয়েন্স করবে। তাহলে কন্টাক্ট পটেনশিয়ালটা থাকবে, আর যেহেতু এটা কম্পাউন্ড সেমিকন্ডাক্টর কাজে ডেল ইসি থাকবে।
এটা যদি কম্পাউন্ড সেমিকন্ডাক্টর না হয়ে যুক্ত হতো দুটা হোমো মানে হেটেরো জাংশন না হয়ে যদি এটা হোমো জাংশন হতো, তাহলে কোনো ডেলিসি থাকতো না, এই জায়গাটা জিরো হতো, তাহলে বাকি অংশটা তখন থাকতো। তো বাকি অংশের রিলেশনটা তোমরা স্ট্রিটম্যানের বইতে পড়েছিলা। দেখাচ্ছি, স্ট্রিটম্যানের বইতে আমি চ্যাপ্টার 5-এ এরকম একটা রিলেশন পড়েছো। কন্টাক্ট পটেনশিয়ালটাকে এইরকম রিলেশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, অথবা এইরকম রিলেশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কাজে এখানেও আমরা দেখতেছি আমাদের বর্তমানেও কেটি বাই কিউ আছে। আর কি আছে? আর আছে এখানে যে এন এ এন ডি। তো এন এ এন ডি কোত্থেকে আসছিল? যে পিপি থেকে আসছিল। পিপিটা কি ছিল? পিপিটা ছিল তোমার ইকুইলিব্রিয়ামে হোলের কনসেন্ট্রেশন, এবং সেই জন্য সেটা হয়েছিল এন এর সমান। ঠিক আছে? আর নিচে ছিল পিএন। ঠিক আছে? তো পিএন এর জায়গায় যে এনআই স্কোয়ার এনডি টেনডি আসছিল, তো এনআইটা কি ছিল? এক্সট্রিনসিকের সরি ইন্ট্রিনসিকের কনসেন্ট্রেশনটা এনআই স্কোয়ার ছিল। তো মূল রিলেশনটা কিন্তু এরকম পিপি বাই পিএন ছিল, এরকম একটা কন্ট্যাক্ট পটেনশিয়াল আসছিল। কিন্তু এখন তো আর হোমো জাংশন না। ঠিক আছে? প্লাস এখানে একটা ছিল পি টাইপ আর একটা ছিল এন টাইপ। তাহলে এখানে দুটো জিনিস চেঞ্জ হয়েছে, একটা হচ্ছে ইট ইজ নো মোর এ হোমো জাংশন, ইট ইজ নাও এ হেটেরো জাংশন। আর 2 নম্বর জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে পি টাইপ এন টাইপের ব্যাপারটা এখানে নাই। এখানে করা হয়েছে মনে হয় একটা দিক হচ্ছে, আমি ভুলে গেছি, একটা দিক মনে হয় এন টাইপ আর একটা মনে হয় ইন্ট্রিনসিক টাইপ, এরকম করা হয়েছে। তো কাজেই এই ইকুয়েশনে এখানে মডিফিকেশন আসছে। সেই মডিফাইড ইকুয়েশনটাই হচ্ছে, হয়ে গেল, মডিফাইড ইকুয়েশনটাই হচ্ছে এইটা, এইটা। তাহলে ওয়ার্ক ফাংশনের ডিফারেন্সটা এখন ডিপেন্ড করবে এই ডেলিসির কি উপর এবং কন্টাক্ট পটেনশিয়ালের উপর। এবং কন্টাক্ট পটেনশিয়ালের এই যে যে রিলেশনটা, সেই ইকুয়েশনের মধ্যে মডিফিকেশন আসছে এনসি ঢুকছে। ঠিক আছে? আর এই জিনিসটা আসলে কোনটার জন্য করছিলাম আমরা? আমরা করছিলাম এই ছবিটার জন্য, মনে হয় না? নাকি না, এর আগের পেজের ছবি। আগের পেজে ছবি রোটেট করতে হবে ক্লকওয়াইজ। এই ছবিটার গ্রাফটা ছিল তোমাদের। তাহলে এখানে তোমার একটা ম্যাটেরিয়াল হচ্ছে, এই বাম দিকেরটা হচ্ছে এন টাইপ, ডান দিকেরটা হচ্ছে ইন্ট্রিনসিক। বামেরটা মনে করো ম্যাটেরিয়াল 1, ডান দিকেরটা মনে করো ম্যাটেরিয়াল 2। এক্ষেত্রে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড এবং গ্যালিয়াম আর্সেনাইড 1 2। তাহলে এইভাবে তুমি ধরতেছো। তো এরা দুজন উপরে হচ্ছে দুজনে আইসোলেটেড থাকছে, আর নিচে যখন যুক্ত করছো তখন এই যে ডেল ইসি আসতেছে, ডেল ইভি আসতেছে, ফার্মি লেভেলটা ইকুইলিব্রিয়ামে সমান থাকছে। তো এই জায়গায় তোমার ইয়া হচ্ছে এনার্জির চেঞ্জ, তার মানে পটেনশিয়ালেরও চেঞ্জ আছে। কিন্তু তোমার ইয়ার ক্ষেত্রে কি হতো? ডেল ইসিটা থাকতো না হোমো জাংশন হলে। তুমি ধরো এটা হতো, যদি আমরা ধরতাম যে এটা হচ্ছে ম্যাটেরিয়াল 1, এটাও ম্যাটেরিয়াল 1, একই ম্যাটেরিয়াল, কিন্তু এটা এন টাইপ, ওটা হচ্ছে ইন্ট্রিনসিক, তখন যুক্ত করলে কি হতো সেই সিচুয়েশনটা চিন্তা করবা। সেই সিচুয়েশনের মধ্যে যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটাই ওখানে ওরা লেখছে। কাজে আপাতত তোমরা ইয়ে করো, ইকুয়েশনটা একটু কোন জায়গায় ছিল, হ্যাঁ সরি, এই ইকুয়েশনটা একটু লেখে নাও। এই ইকুয়েশনটা কতদিন কি লিখেছিলে? না স্যার। এই দুইটা ইকুয়েশন একটু নোট ডাউন করে নাও। আর ওই এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা আঁকছিলা কতদিন? রোটেট করে যেটা দেখালাম। হ্যালো? না স্যার, ওই এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। ও, তাহলে আগে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা আঁকো। এটা তো না, সরি। হ্যাঁ, এই দুইটা ছবি একটু এঁকে নাও আইসোলেট। এটা আমি আঁকছো না গতদিন নাকি? স্যার হ্যাঁ, ইয়া, এটা এঁকেছো না গতদিন? না স্যার এটা আঁকিনি স্যার। আচ্ছা, তাহলে এটা একটু এঁকে নাও নিচের বর্ণনা এটা সহ। আঁকিনি স্যার। এটা একটু লিখে নাও, এই ছবিটা এঁকে ওই দুইটা ইকুয়েশন লেখো, এটাই কাজ। আচ্ছা, রোল 1 13। স্যার বলেন স্যার। কে রোল 1 না 13?
Sir, 13. Okay. Roll 71. 72. 79. 80. Yes, sir. 72, sir. Sir, 70. 79. Okay. তোর 80 81 Yes, 83 sir. 81 আছে Yes, sir. 80. 80 81 দুজনই আছে Sir, Sir. 80. জি দুইটাই দিছি Sir, 83. 83 ঠিক আছে 87 83, sir. জি 83 ও দিয়েছি 87 100 129 52 Yes, sir. 63 Yes, sir. 64 Yes, Ready, sir. yes, sir. Sir, 100, sir. 100 আসছো ঠিক আছে তারপর ফাহাদ সাইফ Yes, sir. 129. Yes, sir. Sir, 122. 129 আছে 87 আছো 87 71 Sir, 152. 150 দিছি ভাই Sir, Yes, sir. Assist, sir. Assist, Sir, sir. 100, sir. 100 আছো আচ্ছা 100 তো দিছি 87 আছো কিনা Yes, sir. Assist, sir. আর 71 Yes, sir. Assist, sir. Assist. 71 রোল 71 রোল 71 আর এক কে পেলাম না Sir, assist. কে কত রোল 80 বলতেছো সে কত Sir, roll 87 বলতেছে আছে। 87 তো অনেক আগে প্রেজেন্ট দিছি কয়বার দিব আঁকা হয়েছে ছবি Yes, sir. আচ্ছা যদি আঁকা হয়ে থাকে তাহলে এখন ওই ইকুয়েশনটা একটু লিখতে বলবো কষ্ট করে এই দুইটা ইকুয়েশন লিখে নাও এবং ইকুয়েশনের মধ্যে যে ফাই ওয়ান ফাই টু যে মিনিং বলা আছে সেটাও একটু লিখতে হবে ফাই ওয়ান ফাই টু হচ্ছে ওয়ার্ক ফাংশনস অফ দ্য ন্যারো অ্যান্ড ওয়াইড ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টরস আর দ্বিতীয় ইকুয়েশনটাও লেখো প্রথমটা 1 নম্বর দাও দ্বিতীয়টা 2 নম্বর দাও যে বিল্ট ইন ভোল্টেজ ফর দ্য স্পেসিফিক ভোল্টেজ ওয়াইড ব্যান্ড কন্ডাক্টর এন্ড ইনক্রিজিং ভোল্টেজ এটাকে বিল্ট ইন ভোল্টেজ বলতেছে ঠিক আছে বিল্ট ইন ভোল্টেজের মধ্যে ইকুইলিব্রিয়ামের অংশ হচ্ছে এটা আর হেটেরোর জন্য এটা নিচের এই ব্যাখ্যাটাও লিখে নিব N10 N20 টা কি NC2 NC1 ইফেক্টিভ ডেন্সিটি স্ট্রেস Sir, লেখাটা দেখা যাচ্ছে না। annotate উঠাই। হ্যাঁ এখন ঠিক আছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে লেখা লেখাটা কি এখন দেখা যাচ্ছে জি স্যার। হুম। স্যার এখন দেখা যাচ্ছে। জি স্যার এখন দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে।
হয়েছে লেখা? জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি এখন নেক্সট একটা খুব সুন্দর টপিকস আছে, সেটা হচ্ছে মডুলেশন ডোপিং। এটা শুরু করব। তো মডুলেশন ডোপিং হচ্ছে the most important device developments that greatly increase the importance of compound semiconductor metal was the invention of modulation doping. তার মানে এটা একটা কনসেপ্ট। Modulation doping offers an important advantage of device engineering since it provides a mechanism by which the free carrier concentration within a semiconductor layer can increase significantly without the introduction of dopant impurities. তাহলে এইটা লিখবা যে modulation doping provides a mechanism by which free carrier concentration within a semiconductor layer can be increased significantly without the introduction of dopant impurities. তাহলে ডোপিং করা ছাড়াই, ডোপিং করে কি লাভ হয়? ডোপিং করলে দেখা যায় যে তোমার অল্প টেম্পারেচারেই, রুম টেম্পারেচারের কাছেই আমরা ক্যারিয়ারের কনসেন্ট্রেশন বাড়াই দিতে পারি। ডোনর দিলে একটা ডোনর লেভেল হয়, সেখান থেকে ইলেকট্রন গুলা দ্রুত কন্ডাকশন ব্যান্ডে চলে গিয়ে তোমার ইয়ে করে দেয়, ক্যারিয়ারের কনসেন্ট্রেশন বাড়ায় দেয়। তো এটা ডোপিং করে করছে, কিন্তু ডোপিং এরই একটা সাবস্টিটিউট তোমার ইয়েতে আসতেছে, সেটা হচ্ছে মডুলেশন ডোপিং। তোমার আসল উদ্দেশ্য দুইটার ক্ষেত্রেই একই, সেটা হচ্ছে ক্যারিয়ারের কনসেন্ট্রেশন বাড়িয়ে দেওয়া, কিন্তু এখানে করা হবে ডোপিং করা ছাড়াই। তো এই মেকানিজমটা নিয়ে একটু পরে যাচ্ছি। তোমার এই তিনটা লাইন লেখো। লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, তো এখন পরের যে বলছে ডোপিং করার কিছু লিমিটেশনস আছে, ডোপিং এর কিছু লিমিটেশনস আছে। তো সেটা এই মডুলেশন ডোপিং করে তোমার মানে ইম্পিউরিটি ডোপিং করার কিছু অসুবিধা আছে, সেটা বলছে। Although conventional doping techniques are important for increasing the free carrier concentration and conductivity, they come at the expense of increased ionized impurity scattering and a concomitant reduction in the carrier mobility. এটা কি বুঝলা বলো? এটা বলতে চাচ্ছে যে যখন আমরা ডোপিং করি, ডোপিং করার সময় আমরা কি করি? এই যে ডোপিং অ্যাটমটা দিলাম, হ্যাঁ, ডোপিং অ্যাটমটা দিলে তোমার এই ধরনের এক্সট্রা একটা ইলেকট্রন থাকে। সেই এক্সট্রা ইলেকট্রনটা মনে করো তুমি ধরো এন টাইপ বলতেছো, তো ডোনর লেভেলে থাকে। তো ডোনর লেভেলে ওই এক্সট্রা ইলেকট্রন গুলা থাকে। তো অল্প টেম্পারেচার দিলে এই ইলেকট্রন গুলো চলে যায়, কোথায় যায়? কন্ডাকশন ব্যান্ডে যায়। কন্ডাকশন ব্যান্ডে চলে গেলে অরিজিনাল এই ডোনর গুলো কি হয়? ইলেকট্রন চলে গেলে তার প্রোটন ইলেকট্রনের ব্যালেন্স কমে যায়, চেঞ্জ হয়ে যায়, তার ফলে সে একটা পজিটিভ আয়নে কনভার্ট হয়। তো সেই পজিটিভ আয়ন যেগুলো কনভার্ট হচ্ছে, এগুলার সাইজ আর অরিজিনাল ইন্ট্রিনসিকের যে অ্যাটম গুলো আছে তাদের সাইজের মধ্যে ডিফারেন্স থাকে। তো তার ফলে দেখা যায় কনভেনশনাল ডোপিং এর ক্ষেত্রে এই যে আয়োনাইজড ইম্পিউরিটি গুলা, তারা তো যে অল্প টেম্পারেচারে তাদের মধ্যে একটা ভাইব্রেশন হবে। তো ভাইব্রেশন হলে এরা বিভিন্ন দিকে মুভ করবে। মুভ করলে এই চার্জ ক্যারিয়ার যেটা পাচ্ছ, সেই চার্জ ক্যারিয়ার গিয়ে ওই ভাইব্রেশন দ্বারা
তার স্ক্যাটারিং হবে, স্ক্যাটারিং তো জানোই। তাহলে কি হবে, এরকম ভাবে এ ধরো এদিকে ভাইব্রেট করতেছে, তারপরে ইলেকট্রন আসলো, এসে সে তার একটা স্ক্যাটারিং হতো। স্ক্যাটারিং হওয়ার সময় কি হয়, তার একটা এনার্জির চেঞ্জ হয়। এনার্জির চেঞ্জ হওয়ার সময় কি হয়, এনার্জি চেঞ্জ হলে সে তখন তার মোবিলিটির উপর একটা ইফেক্ট করে। তো ডোপিং, যে নর্মাল কনভেনশনাল ইম্পিউরিটি ডোপিং ডোনর বা লো অ্যাকসেপ্টর দিয়ে যেটা করা হয়, তার সাথে এই যে আয়োনাইজড ইম্পিউরিটি স্ক্যাটারিং হয় এবং তার ফলে মোবিলিটি কমে যায়। therefore conventional doping approaches lead to trade off, অর্থাৎ তুমি ইনক্রিজ ডোপিং কনসেন্ট্রেশন পাবা, কিন্তু তার সাথে সাথে তোমার ইনক্রিজ ডোপিং কনসেন্ট্রেশন ফলে রেজিস্ট্যান্স কমে যাবে, কারেন্ট বেশি হবে, ইনক্রিজ দ্য ফ্রি ক্যারিয়ার কনসেন্ট্রেশন, বাট দিস লিডস টু সিরিয়াস রিডাকশন ইন দ্য ক্যারিয়ার মোবিলিটি এন্ড স্পিড অফ দ্য ডিভাইস। তাহলে এটার মধ্যে একটা ব্যালেন্স আনতে হবে। তো সেই জন্যই এই মডুলেশন ডোপিং কনসেপ্টটা কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আনা হয়েছে। তো কাজে তুমি এখানে ডোপিং এর মানে কনভেনশনাল ডোপিং এর যে লিমিটেশনস, এই দুইটা লাইন একটু লেখো। কনভেনশনাল ডোপিং লিমিটেশনস, এই দুইটা লাইনে মেইন পয়েন্টটা বলে দিছে ওরা, যে কনভেনশনাল ডোপিং টেকনিক্স আর ইম্পর্টেন্ট, পুরোটাই লিখতে পারো, ফর ইনক্রিজিং দ্য ফ্রি ক্যারিয়ার কনসেন্ট্রেশন এন্ড কন্ডাক্টিভিটি অফ দ্য সেমিকন্ডাক্টর, they come at the expense of increased ionized scattering। মানে এই জায়গাটা লেখো, এই জায়গাটা লেখো, আগেরটা তো লেখছই। এই জায়গাটা লেখো যে although conventional doping techniques are important for increasing the free carrier concentration and conductivity of semiconductor, they come at the expense of increased ionized impurity scattering। এখানে ওই মোবিলিটি কমে যাওয়ার সাথে আবার স্পিড অফ দ্য ডিভাইসের রিলেশন আছে। তুমি অনেক ক্যারিয়ার পাচ্ছ, কিন্তু ডিভাইসের একটা স্পিড আছে, সেই স্পিডের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, মোবিলিটি কমে যাচ্ছে। মোবিলিটির সাথে রিলেটেড হচ্ছে ভেলোসিটি, ক্যারিয়ারের ভেলোসিটি। তোমার হয়তো অনেক জনসংখ্যা আছে ঢাকায়, কিন্তু রাস্তায় গাড়ি ভেলোসিটি কম, তাহলে কি মোবিলিটি কম, ওইরকম ব্যাপার আর কি। ক্যারিয়ার কনসেন্ট্রেশন অনেক, কিন্তু মোবিলিটি কম। এটা হচ্ছে ডোপিং এর ফলে সমস্যা, না কনভেনশনাল ডোপিং এর সমস্যা। হয়েছে লেখা? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এটা মুছছি। এখন তাহলে মডুলেশন ডোপিংটা কি এটা জানা দরকার। Modulation doping provides an extremely attractive alternative. In a modulation doped heterostructure, the free carriers are spatially separated from the dopants. ঠিক আছে, তো জনসংখ্যা বেশি হলে তোমার সোশ্যাল ডিস্টেন্সিং লাগে, ওইরকম আর কি। তো মডুলেশন ডোপিং হেটেরোস্ট্রাকচারে হচ্ছে ফ্রি ক্যারিয়ার যেগুলো তৈরি হবে, তারা স্পেশালি সেপারেটেড ফ্রম থাকবে ডোপেন্টস গুলোর থেকে। ঠিক আছে, তার মানে জায়গা দুজন দুই জায়গায় থাকবে, ডোপেন্ট গুলো এক জায়গায় থাকবে আর ফ্রি ক্যারিয়ার গুলো আরেক জায়গায় তৈরি, এরকম একটা ব্যাপার। The spatial separation of the dopants and free carriers reduces the deleterious action of ionized impurity scattering। তো দুজন দুই জায়গায় থাকলে তো আর ইয়ে হবে না, স্ক্যাটারিং ধাক্কাধাক্কি লাগার সম্ভাবনা নেই, আয়োনাইজ স্ক্যাটারিং হবে না। তাহলে স্পেশাল সেপারেশন অফ দ্য ইলেকট্রন ক্যারিয়ার, এখানে এই লাইনটাও লেখো, ফ্রি ক্যারিয়ার রিডিউসেস দ্য আয়োনাইজ স্ক্যাটারিং। এসব ডেলেটেরিয়াস ভাষা টাষা দরকার নেই, আয়োনাইজ স্ক্যাটারিংটা কমায় দেয়। Therefore the free carriers concentration can be increased significantly without compromising the mobility।
এটা হচ্ছে কনসেপচুয়াল অংশটা ক্লিয়ার করে ফেললা। মডুলেশন ডোপিং আসলে কি হয়? দুজন আলাদা জায়গায় থাকে, স্পেশালি সেপারেটেড ফ্রম dopants. Free carriers are spatially separated from dopants. Conventional doping, and this is modulation doping. Here, free carriers and dopants are spatially separated. এগুলো আমরা সব ব্রেনেনের বইয়ের থেকে কন্টিনিউ করছি। লিখেছো? Yes, sir. থ্যাংক ইউ। তাহলে আমরা এখন কনসেপ্টটা এখানে আগে একটু বর্ণনা পড়ে নাও, তারপর ছবিটা দেখবো। Modulation dopings can be understood as follows. It is simplest implementation. One constructs a heterostructure formed by n-type wide bandgap semiconductor. এক সাইডে থাকবে n-type এবং wide bandgap semiconductor with an unintentionally doped relatively narrow bandgap semiconductor. ঠিক আছে? তাহলে একটা হচ্ছে n-type doped আর একটা হচ্ছে unintentionally doped. n-type dopedটা হচ্ছে wide bandgap, তার মানে তোমার ইজিটা বেশি, আর আনইনটেনশনালি ডোপ যেটা সেটা হচ্ছে ন্যারো ব্যান্ড গ্যাপ, তার মানে ইজিটা কম। এবং এর উদাহরণ দিচ্ছে যে গ্যালিয়াম আর্সেনাইড আর অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, যেটা আমাদের বারবার আসবে। তাহলে লাল দাগগুলো একটু লেখো, তারপর আমরা ফিগারে যাচ্ছি। হয়েছে লেখা? Yes, sir. থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এটা বন্ধ করে ইয়ে করি, তো বন্ধ করলাম তো যাওয়ার জন্য, হ্যাঁ তাই তো। আচ্ছা, তারপরে এটা মুছা হলো না তো। এবার অন্ধ করবো। এখন তোমার ছবি এখানে দেখো, এ আর বি এবং সি তিনটা ছবি দিছে। তিনটা ছবির ব্যাখ্যা কি? প্রথমটা হচ্ছে লেয়ার স্ট্রাকচার ফর সিম্পল মডুলেশন অফ হেটারোস্ট্রাকচার। 2 নম্বর হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, কিন্তু কখন? ইকুইলিব্রিয়ামে। আর আমরা 3 নম্বরটা হচ্ছে যখন তাদেরকে যুক্ত করে দিচ্ছি। তিনটা জিনিস। তাহলে প্রথমটা চিন্তা করো, এন টাইপ। এটা হলো যে ওই এন টাইপ আর ইন্ট্রিনসিক, এটা তো বুঝতে পারছো। আনইনটেনশনালি ডোপড, ওটাকে ইন্টেনশনালি এই ইন্ট্রিনসিক বলতেছে। আচ্ছা, কাজে আমরা আজকে এর আগে ফিগারে আজকে যেটা আঁকলা সেটা কিন্তু এই এই স্ট্রাকচারের মতোই ছিল। আমি ক্লাস নিচ্ছি এখন। আচ্ছা, তো তাইলে আমাদের এন একটা ছিল তোমার এন টাইপ, আর একটা ছিল ইন্ট্রিনসিক টাইপ। তো আমি একটু আগে কিন্তু এটাই দেখছি, ইন্ট্রিনসিক ছিল এবং এন টাইপ ছিল। আচ্ছা, তো ইন্ট্রিনসিকের ক্ষেত্রে আগের বার বলছিলাম ফার্মি লেভেলস মাঝখানে, এক্সট্রিনসিকের ক্ষেত্রে এন টাইপ হলে উপরের দিকে। তাহলে এই দ্বিতীয় ছবি আমরা অলরেডি স্টাডি করছি, কিন্তু তৃতীয় ছবিটা
তোমার এখানে বলা হয়েছে মডুলেশন ডোপিং এর ক্ষেত্রে। And C corresponding energy band diagram for the layer structure shown in part A. The two dashed horizontal lines, এই যে এখানে একটা লাইন at the and এখানে একটা লাইন, এরা হচ্ছে at the interface in the Galois layer represents energy subbands arising from the spatial quantization effect. তাহলে এখানে আমাদের স্পেশাল কোয়ান্টাইজেশন ইফেক্টটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। আমরা তো ইয়াটা জানলাম, কি বলে, মডুলেশন ডোপিংটা জানলাম, এবং তার সাথে ওই মোবিলিটির ব্যাপারটা বুঝলাম একটু, এবং ওখানে তার সাথে ইম্পিউরিটি স্ক্যাটারিং একটা শব্দ শিখলাম এটার সাথে রিলেটেড। তো এখন আমরা আরেকটা শব্দ জানবো, সেটা হচ্ছে স্পেশাল কোয়ান্টাইজেশন ইফেক্ট। তো সেটাই যাওয়ার আগে তুমি উপরের এই ছবিটা কি আঁকার দরকার আছে? না স্যার। আচ্ছা, তাহলে বি, তাহলে সিটা আঁকো, খালি সির ছবিটা আঁকো, কিন্তু ওই সির মধ্যে সবকিছু বলে দাও যে এটা হলো ইন্ট্রিনসিক, এটা হলো এন টাইপ, এরকম আর কি। ওই বিটা বিটা আঁকতে পারো, বি আর সি দুটো আঁকলে মনে থাকবে, এটা হচ্ছে এন টাইপ আর এটা হলো ইন্ট্রিনসিক। বি সি দুটোই আঁকো। উপরের লাইন তার মানে এটা কিসের? কন্ডাকশন ব্যান্ডের লাইন, ঠিক আছে। এর নিচে কিন্তু একটা ভ্যালেন্স ব্যান্ডও আছে, সেটা আঁকে নাই, ওরা কিন্তু কন্ডাকশন ব্যান্ডের লাইনটাই এঁকেছে। তো কন্ডাকশন ব্যান্ডের লাইনে তোমার ইন্ট্রিনসিক যে জায়গাটা, সেই জায়গার গ্রাফ হচ্ছে এটা, আর এক্সট্রিনসিক যেটা, সেটার গ্রাফের মধ্যে দেখো তোমার নর্মালি তো এরকম হওয়ার কথা, কিন্তু সেখানে সাথে এই অংশটা একটা এক্সট্রা ডিফারেন্স হচ্ছে এখানে। আর এটার সাথে এটার যে রিলেশন, সেটা হচ্ছে তোমার ডেল ইসি। তোমরা এই অংশটা হচ্ছে তোমার ডেল ইসি, ডেল ইসি, আর এটা হলো তোমার ইসি ওয়ান। আমি ইসি ওয়ান না টু আমি জানি না, বাম দিকেরটাকে ওয়ান দিচ্ছি আর এটাকে ইসি টু বলতে পারি। তাহলে এটা হচ্ছে ডেল ইসি, আর মাঝখানে দুইটা লাইন হচ্ছে, এই দুটো তৈরি হবে স্পেশাল কোয়ান্টাইজেশন ইফেক্টস এর জন্য, আর মাঝখানে তার ইকুইলিব্রিয়ামে থাকাতে ফার্মি লেভেলটা সেম থাকবে, ঠিক আছে। কিন্তু তোমার এই জায়গাটা হচ্ছে তোমার এটাই হচ্ছে তোমার ইন্টারফেস। দিস ইজ ইউর ইন্টারফেস। ইন্টারফেসের আগে তোমার কন্ডাকশন ব্যান্ড এরকম যেতে থাকবে, ইন্টারফেসের পরেও এর কন্ডাকশন ব্যান্ড এরকম যেতে থাকবে, এই দুইটা নরমাল। ইন্টারফেসে এখানে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জটাও আমরা আগের দিনের ব্যান্ড ডায়াগ্রামে দেখেছিলাম। কিন্তু তাহলে নতুন জিনিস হচ্ছে দুইটা সাব ব্যান্ড দেখাচ্ছে, এবং সাব ব্যান্ডটা তৈরি হচ্ছে বিকজ অফ দ্য স্পেশাল কোয়ান্টাইজেশন ইফেক্টস। আঁকা হয়েছে ছবি? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাইলে আমরা এখন স্যার লেফট সাইডে স্যার ওটা কিসের? বুঝি নাই কোনটা। স্যার লেফট সাইডে এটা মানে এটার কথা এটাও না স্যার, এটা লেফট সাইডে স্ট্রেট লাইনটা স্যার ওটাও তো একটা ইন্টারফেস স্যার। এটা ইন্টারফেসে, হ্যাঁ, এটা কেন আঁকছে এটা একটু কনফিউজিং। এদিকে তো কিছু নাই, তাই না? এদিকে তো অ্যালুমিনিয়াম গ্যালভানাইজড, আর এর মধ্যে কোনটা বাল্ক? তোমার তো নিচে থাকে তোমার এরকম, তাই না? নিচে একটা বাল্ক থাকে, তারপর এপিটেক্সিয়াল লেয়ার থাকে। তাহলে যদি আমরা এদিক থেকে আগাই, তাহলে এদিক থেকে তো আগাচ্ছি, ডান দিকে তো উপরে এই মুহূর্তে ওরা জিনিসটা বলতেছে না। কিন্তু তুমি যে কোয়েশ্চেন করছো, এটা যখন ডিভাইস নিয়ে আমরা আলোচনা করব, যখন তোমার সোর্স থাকবে, ড্রেন থাকবে, গেট থাকবে, ওই সময় এই জিনিসটা, এই ডান দিকের লাইনটা ইম্পর্টেন্ট হবে আর কি। এখন ওরা মূল কনসেপ্টটা বোঝানোর জন্য আগাচ্ছে আর কি। তো কাজে মূল কনসেপ্ট বোঝানোর জন্য এখানে একটা ইন্টারফেসের মতো লাইন দিছে, কিন্তু আসলে আমার হেটেরোস্ট্রাকচার তৈরি হচ্ছে এই জায়গায়। কাজে যে জায়গায় হেটেরোস্ট্রাকচার তৈরি হচ্ছে সেই জায়গার ইন্টারফেসটা নিয়ে আমরা আলোচনা আপাতত করছি। কাজে আমাদের কনসেন্ট্রেশন রাখতে হবে এইদিকে। তো এখানে যদি যাও, তো এটা তো ওই বর্ণনাটাই দিছে যে একজনের লার্জ ব্যান্ড গ্যাপ আর একজনের ন্যারো ব্যান্ড গ্যাপ, unintentionally dropped in equilibrium, Fermi level must align
নর্মাল কথাবার্তা যেগুলো থাকে। তো দ্বিতীয় ছবিতে when the two materials are initially apart, তখন কার ফার্মি লেভেল কোথায় থাকে এটাও তোমরা জানো। তখন তাদেরকে যুক্ত করে দিল, ইলেকট্রনস মাস্ট বি, আচ্ছা এই জায়গাটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, when the two materials are placed into contact, electrons must be transferred from aluminum layer, gallium layer into gallium layer to align the Fermi level। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার উপর থেকে বা বাম থেকে ডানে তোমার ইলেকট্রনের একটা প্রবাহ থাকতে হবে, কারণ ওটা হচ্ছে এন টাইপ, যেখানে ইলেকট্রন অনেক প্রচুর আছে, তো তাদের একটা প্রবাহ তৈরি হবে। মাস্ট বি ট্রান্সফার্ড ফ্রম দ্য অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড লেয়ার ইনটু দ্য সাবস্ট্রেট, মানে নিচের ডান দিকের অংশটা, টু অ্যালাইন দ্য ফার্মি লেভেল। দিস রেজাল্ট ইজ এ sizable increase in the electron concentration within the gallium arsenide without the introduction of ionized donor nucleotides। তার ফলে ডান সাইডে যে ভদ্রলোক আছেন সেখানে কোনো ডোপিং করা হয় না, কিন্তু আনইনটেনশনালি ডোপিং এর মতো একটা ব্যবস্থা তৈরি হচ্ছে। এই ভদ্রলোক এন টাইপ, আর ওই ভদ্রলোক তোমার গ্যালিয়াম আর্সেনাইড, যেটা আমরা ইন্ট্রিনসিক বলতেছি, ইন্ট্রিনসিক বলো। তাহলে ওইখানে তো ইলেকট্রন বেশি থাকবে না, তাই না? নর্মাল ইন্ট্রিনসিক হলে কি হয়, ইন্ট্রিনসিক হলে ফার্মি লেভেলটা এখানে থাকে, এখান থেকে ফার্মি ভ্যালেন্স ব্যান্ড থাকে এখানে, ভ্যালেন্স ব্যান্ড থেকে উপরে যেতে প্রচুর টেম্পারেচার লাগে, অল্প টেম্পারেচার এখানে ইলেকট্রন আসার কথা না, ঠিক আছে? এখানে নর্মালি ইলেকট্রনের কন্ডাকশন ব্যান্ড ইলেকট্রন কম থাকবে, কিন্তু যেহেতু ওদেরকে যুক্ত করে দিচ্ছ হেটেরোস্ট্রাকচারে এবং বাম সাইডে তুমি রাখতেছো এন টাইপ টোপ, কন্ডাকশন ব্যান্ড আছে, প্রচুর ইলেকট্রন আছে, তো তারা ইকুইলিব্রিয়ামে এবং তারা এখানে তোমার ইকুইলিব্রিয়ামে যুক্ত হচ্ছে। ইকুইলিব্রিয়ামে যুক্ত হলে তোমার ফার্মি লেভেল সেম রাখতে হবে। ফার্মি লেভেল সেম রাখার জন্য ইলেকট্রন গুলা বাম দিক থেকে ডান দিকে ট্রান্সফার হবে to align the Fermi levels. This result in sizable increase in the electron concentration within the gallium arsenide। তাহলে এই ইন্ট্রিনসিক এর ভেতরে যেটা হওয়ার কথা না তা হবে, অর্থাৎ ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। তাহলে তুমি ডোপিং করছো এখানে, কিন্তু ইলেকট্রনের কনসেন্ট্রেশন বাড়াচ্ছ এখানে, ঠিক আছে? তো তাহলে উইদাউট দ্য ইন্ট্রোডাকশন অফ আয়োনাইজড ডোনর ইন্টারফেরেন্স, দ্য আয়োনাইজড ডোনর atoms within the aluminum results in a net positive charge। আচ্ছা এটা পরে আসতেছি, প্রথম 5 লাইন এটা একটু লেখো, এই জায়গাটা কনসেপ্টের ব্যাপার, এটা লিখে রাখলে ক্ষতি নেই। Two materials are placed in contact, electrons transferred to অমুক ফার্মি লেভেলকে অ্যালাইন করার জন্য, তারপরে ইলেকট্রন কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে গ্যালিয়াম আর্সেনাইডে, কিন্তু উইদাউট দ্য ইন্ট্রোডাকশন অফ ডোনর। এই কথাগুলো একটু লেখো। হয়েছে? Yes, sir. আচ্ছা, তাহলে ওই যে জায়গাটাতে আমরা ইলেকট্রন পাচ্ছি, যে সে জায়গায় অরিজিনালি পাওয়ার অতটা পাওয়ার কথা না, তাহলে সেটা পাচ্ছি, প্লাস সেখানে কোনো ডোপিং নাই, তার ফলে ওই আয়োনাইজড স্ক্যাটারিংটা হবে না। তো দ্যাট ইজ দ্য ডিফারেন্স, দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ। তো তারপরে আরেকটা কথা বলছে, যে আয়োনাইজড ডোনর atoms within ওই যে বাম দিকেরটা result in a net positive charge which balances the net negative charge due to electron transfer। তো এটাও ইম্পর্টেন্ট খুব কথা, যেহেতু এন টাইপ, সেহেতু ডোনর ইম্পিউরিটি থেকে ইলেকট্রন গুলা তৈরি হয়েছে, ডোনর ইম্পিউরিটি থেকে তৈরি হয়েছে, তারা ইলেকট্রন ডান দিকে পাঠাই দিছে ফার্মি লেভেলকে অ্যালাইন করার জন্য। পাঠাই দেওয়ার ফলে বাম দিকের এই ভদ্রলো অ্যালুমিনিয়াম গ্যালভার্সেনাইড এ তখন কি আয়োনাইজড হয়েছে ভিতরে। তো সেখানে আয়োনাইজড হলে তার সেটা কি পজিটিভ চার্জ হচ্ছে আয়োনাইজড জন্য। তো দ্যাট পজিটিভ চার্জ ব্যালেন্সেস দ্য নেট নেগেটিভ চার্জ ডিউ টু ইলেকট্রনস ট্রান্সফার্ড ইন দ্য গ্যালিয়াম আর্সেনাইড লেয়ার। তো এই লাইনটা একটু লেখো।
লিখেছো? Yes, sir. তাহলে এর পরের অংশটায় যাই। Although the ionized donor atoms in the বাম দিকের layer influences the electron transfer to the gallium arsenide, the spatial separation between the two charge specifies species, two charge species, প্রজাতির দুই প্রজাতির charge mitigates the Coulomb interaction between them. ঠিক আছে, তাহলে এটাও লিখতে পারো। Although the ionized donor atoms in the obviously influences the electron transfer to তাদের মধ্যে যে স্পেশাল সেপারেশন আছে, separation between the two charge species mitigates the Coulomb interaction between them. Coulomb interaction-টাই হচ্ছে তোমার ওই যে এটা পজিটিভের সাথে, এখানে তোমার পজিটিভ চার্জটা আর ইলেকট্রনটা, পজিটিভ চার্জ হচ্ছে ওই ডোনর গুলা, হ্যাঁ ডোনর অ্যাটম গুলা, আর ইলেকট্রন তো ওই সাপ্লাই করছে। তাহলে এই ইলেকট্রন আর ওর মধ্যে তখন যে ইয়ে হতো, স্ক্যাটারিং হতো, সেই স্ক্যাটারিংটা কমে যাচ্ছে, থাকছে না, জিরো। তো সেই স্ক্যাটারিংটা না থাকার ফলে এই স্ক্যাটারিং ঘটনাটা কি আমরা বলতেছিলাম, তো এখন ওরা আরেকটা নাম দিচ্ছে যেটা কুলম ইন্টারাকশন বিটুইন, তো সেই ইন্টারাকশনটা কমে যাচ্ছে। সো আয়োনাইজড ইম্পিউরিটি স্ক্যাটারিং কমে যাচ্ছে, তারপর মোবিলিটি বেড়ে যাবে কোথায়, ওই গ্যালিয়াম আর্সেনাইডের ওখানে। টিপিক্যালি an undoped aluminum gallium arsenide spacer layer is formed between the doped and undoped layers. To increase the spatial separation of the electrons from the ionized donors. এটা একটা রিলেটেড ম্যাটার, ঠিক আছে। টিপিক্যালি আনডোপড স্পেসার লেয়ার, তাহলে আরেকটা নতুন লেয়ারের কথা বলা হলো, সেটা হচ্ছে স্পেসার লেয়ার is formed between aluminum gallium arsenide and undoped gallium arsenide layer to increase the spatial separation of the electron from them. ঠিক আছে, তার মানে তোমার এখানে থাকবে gallium arsenide that is undoped, sorry, that is হ্যাঁ undoped, উপরে থাকতেছে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড that is n type, আর মাঝে একটা লেয়ার ফর্ম করা হবে যেটাকে বলা হবে স্পেসার লেয়ার। Spacer layer is formed between doped atom and undoped atom layer to increase the spatial separation of electron. ঠিক আছে, তাহলে এই জায়গাটা একটা স্পেশাল লেয়ারও তৈরি করা হয় যাতে এদের মধ্যে সেপারেশনটা আরো সুন্দর হয়। হয়েছে লেখা? Yes, sir. আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এইখানে যেটা আমি এখন বলবো সেটা হচ্ছে এর পরের ইয়েটা, ইন্সপেকশন অফ ওই 3 নাম্বার ফিগার। আমি ব্যাখ্যাটা অলরেডি বলেছি যে কন্ডাকশন ব্যান্ড এজ ইন গ্যালিয়াম আর্সেনাইড লেয়ার ইজ স্ট্রংলি বেন্ড নিয়ার দ্য হেটেরো ইন্টারফেস, তাই না? তোমার এই জায়গাটা এরকম ভাবে কমে গেছিল এই যে গ্যালিয়াম আর্সেনাইড লেয়ারে, তারপর এটা বেড়ে এখান দিয়ে একটা এরকম নেচার তৈরি হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ডান দিকেরটা, ইন্ট্রিনসিকটা। এখানে একটা বেন্ড দেখা যাচ্ছে। The band bending is a consequence of the electron transfer. ঠিক আছে, তো ইলেকট্রন ট্রান্সফার তো বুঝছো বাম থেকে ডানে হচ্ছে। The net charge to the left from the interface is positive. The net charge to the left from the hetero interface structure interface is positive due to the ionized donors. ঠিক আছে, এটাও একই জিনিসকে একটু অন্যভাবে ঘুরায় বললো। Therefore, a test electron in gallium arsenide layer near the interface will be attracted to the interface by the action of the positive charge. কাজে ওই পজিটিভ চার্জ দিয়ে সে অ্যাট্রাক্টেড হবে। তো electrons roll downhill in energy band diagram. Therefore, the conduction band must necessarily bend such that a test electron will roll downhill to the interface when placed in the gallium arsenide layer. কাজে এই জায়গাটা তোমরা একটু পড়ো, আজকে তো টাইম শেষ, তাহলে আমরা
নেক্সট ক্লাসে এটা শেষ করে তারপর আমরা ডিভাইস মডেলিং এ যাব। এখানে আমি 1 মিনিট সময় দিলাম, যদি এটা একটু লিখতে পারো। ব্যান্ড বেন্ডিং এর জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট এই জায়গাটায়। কেন ব্যান্ড বেন্ডিং হচ্ছে, কোথায়, ওই ইন্ট্রিনসিকটায় ব্যান্ড বেন্ডিং। আর একটা টেস্ট ইলেকট্রন যদি ধরি, তাহলে সেটা কিন্তু এই জায়গায় থাকলে, ইলেকট্রন থাকলে সে কিন্তু অ্যাট্রাক্টেড হবে পজিটিভ চার্জ দিয়ে। তো ইলেকট্রনস তাহলে রোল ডাউন হিল ইন দ্য এনার্জি ব্যান্ড ডায়াগ্রামস, এই যে রোল করবে energy band diagram. Therefore, the conduction band must necessarily bend such that test electron will roll downhill to the interface when placed in gallium arsenide layer. যখন ডান দিকে সে চলে আসে, সে যাতে উপর থেকে এভাবে নিচে পড়ে যায়, সেই ধরনের পদ্ধতি। The sharp bending of the conduction band edge and the presence of the conduction band edge discontinuity forms a potential well. The sharp bending of the conduction band edge and presence of the conduction band edge discontinuity forms a potential well within the gallium arsenide layer. এখানে একটা পটেনশিয়াল ওয়েল, এই জিনিসটা কি এরকম না, এই ধরনের জিনিস। তো এটা একটা পটেনশিয়াল ওয়েল এর মতো ফর্ম করতেছে। In most instances, the band bending is sufficiently strong that spatial dimensions of the potential well are comparable to the de Broglie wavelength. As a result, spatial quantization effects occur. Spatial quantization effects produces discrete energy bands called subbands. কাজে এই নিচের অংশগুলো আমাদের মনে হয় নেক্সট ক্লাসে একটু ব্যাখ্যা করা দরকার হবে। স্পেশাল কোয়ান্টাইজেশন। তাহলে আমি শেষ করে দিচ্ছি আজকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।